শুনছেন অজানা সত্যের ১৫০তম এপিসোড। সঙ্গে রয়েছে আমি রাজর্ষি। দেখতে দেখতে আমরা ১৫০তম এপিসোডে চলে এলাম। আর যেহেতু আজকে ১৫০ নম্বর এপিসোড, তো একটু স্পেশাল কিছু করার জন্য আজকে আমি এনেছি ঘোস্টলি কল রেকর্ডিং। অর্থাৎ আপনারা থাকবেন আমার সঙ্গে ফোন কলে এবং আপনাদের ঘটনা আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন। সেই ঘটনায় আমাদের অজানা সত্যে শোনানো হবে। আজ আমার সঙ্গে যে কলে রয়েছে তার নাম সৌম্যদীপ সরকার। সৌম্যদীপ আমার খুব ভালো একটা বন্ধু এবং এই কয়েকদিন আগেই তার পাড়াতে একটা ঘটনা ঘটে গেছে, যে এই ঘটনাটা সে আমার সঙ্গে শেয়ার করেছে এবং সে বলেছে এই ঘটনাটা যেন আমাদের পরিবারে অবশ্যই শোনানো হয়। আচ্ছা, আপনারা কি কখনো কোনো প্যারালাইজ মহিলাকে খাটে হঠাৎ করে উঠে বসতে দেখেছেন? বা কখনো মেঝেতে দাঁড়িয়ে দেওয়ালে মাথা ঠুকতে দেখেছেন? দেখেননি নিশ্চয়ই। আজকের এই ঘটনায় আপনারা জানতে পারবেন একটি মেয়ের সঙ্গে কি হয়েছিল এবং কেন হয়েছিল। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের এপিসোড। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানে আপনারা আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখতে পারেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবেন না। প্রতিটা লিঙ্ক ডেসক্রিপশনের প্রথমে রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্সের প্রথমেই ঘটনা পাঠানোর এবং আমার সঙ্গে কথা বলার সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন। আর স্পেশালি আপনারা যদি আমার সঙ্গে ফোন কলে থেকে আপনাদের ঘটনা শেয়ার করতে চান তার জন্য আপনারা আমাকে মেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে ডিএম করে আমার সঙ্গে কথা বলতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কল রেকর্ডিং। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সৌম্যদীপ। হ্যাঁ, তো তোর সঙ্গে সেদিনকে কথা হলো, তুই বললি তোর মানে পাড়ায় একটা দিদির সঙ্গে একটা ঘটনা ঘটেছে। তুই আমাকে হয়তো পুরোটা ঠিক মতো বলিসনি, একটু না, ভালো সেদিনকে করে পুরোটা শুনতে সেদিনকে মানে ঘটনাটা শুনিয়েছিলিস, তবে পুরোটা ঠিক মতো গুছিয়ে আমাকে হয়তো সেরকমভাবে বলিসনি, কারণ আমরা মাঝে মধ্যেই একসঙ্গে ঘোরাফেরা করি, আমাদের মাঝে মধ্যেই দেখা হয়, ঠিক আছে? তো ওই আড্ডার ছলেই আমরা ঘটনাটা শুনেছি। আজকে একটা কল রেকর্ডিং আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তো তার জন্য তোকে ফোন করেছি এবং তোর কাছ থেকে আমি পুরো ঘটনাটা শুনতে চাই, আর আমার চ্যানেলের যারা অডিয়েন্স আছে তাদেরকে পুরো ঘটনাটা তোর মুখ থেকে শোনাতে চাই। তো কি হয়েছে ঘটনাটা একদম ভালোভাবে ঠিক করে একটু ঘটনাটাকে বুঝিয়ে বল, যাতে সবাই বুঝতে পারে, এবং কি নিয়ে বিষয়টা সমস্ত কিছু একটুখানি খুলে বল, ঠিক আছে? আচ্ছা ভাই, প্রথমে বলি যে তোর হচ্ছে একটা মানুষ যে প্যারালাইসিস, সে কখনো কি উঠে বসতে পারে? না। বা উঠে বসে কখনো দরজা কিংবা জানলার সামনে রাত্রিবেলা একা গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে? না। নিশ্চয়ই পারে না। হুম। ঠিক। ভাই, তোর সাথে তো অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছে না। তো কালকে অনেকদিন পর কলেজ গেলাম, সে তো ঠিকই। তো ট্রেনের মধ্যে বলছিলাম একটা ঘটনা সম্পর্কে, আমাদের বাড়ির সামনেই ঘটেছে ঘটনাটা। তো আজ সেই ঘটনাটা আমি তোকে বলছি। তো শোন, প্রথমত আমি বলি যে আমার নাম সৌম্যদীপ সরকার, তো বাড়ি চাকদায়। তো ঘটনাটা ঘটেছে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে এক দিদির সাথে। তো দিদিটার বয়স মোটামুটি ৩৫ থেকে ৩৬ বছর, ঠিক আছে? মেয়েটা কলেজে পড়তো, কলেজ কমপ্লিট হয়ে গেছিল, চাকরি বাকরির জন্য পড়াশোনা করছিল। তো তার বাড়ির থেকে এবার ৩৫ থেকে স্বাভাবিক, ৩৫ থেকে ৩৬ বছর বয়স হয়ে যাওয়া মানে বাড়ির থেকে তাদেরকে মানে তাকে চাপ দেওয়া হচ্ছে যে বিয়ের প্রস্তাবের জন্য। সমস্ত বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু বিয়ের প্রস্তাবগুলি কোনো না কোনো কারণে, নির্দিষ্ট হয়তো কোনো কারণে ভেঙে যেত। মানে হয়তো পাকা কথার দিন কোনো কিছু হতো বা এরকম সামথিং কিছু কারণে পাকা কথাটা ভেঙে যেত, ঠিক আছে? তো এরকম করতে করতে তো মেয়েটার জন্য জিরাট থেকে একটা সম্বন্ধ আসে। তো আচ্ছা, ছেলেটা একটা কথা জিজ্ঞেস করি। একটা কোম্পানিতে চাকরি করতো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি।
হ্যাঁ। বিরাট কি কোনো একটা জায়গার নাম? হ্যাঁ, জিরাট একটা জায়গার নাম। আমাদের যেমন গঙ্গার এপারে হলো চাকদা, ওই সেমনি গঙ্গার ওই পারটা হলো জিরাট বলে ওটাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম। কথা পাকা কথার আগে তো মেয়ের বাড়ির থেকে ঠিক হয় যে তোর হচ্ছে হলো মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে একবার দেখা করার জন্য যাবে। তো ওরা সেই মতো সেই দিনক্ষণও ঠিক হয় যাবে ছেলের বাড়িতে। তো সেই মতো সেই দিনকে সকালবেলা তারা ঘুম থেকে ওঠে এবং যা যা যে ইয়ে করে মানে কাজ বাজ করে সেগুলো তারা করে এবং দুপুরের দিকে তারা বের হয় সেই জিরাট যাওয়ার জন্য, যেটা আমাদের এই যে রানীনগর ঘাট বলে, ওখান দিয়ে ঘাট পার হয়ে যেতে হয়। তো রানীনগর ঘাট থেকে জিরাটে যাওয়ার জন্য ওখান থেকে নৌকা বা ট্রলার পাওয়া যায়। তো তো রানীনগর ঘাটে যাওয়ার জন্য ওইখানে তো একটা কাঠের শ্মশান পড়ে, মানে আগে তো এখন নয় চুলনি হয়েছে, কিন্তু সেই মানে আজ আমি 3 বছর আগের ঘটনা বলছি। তো ওখানে ছিল তখন কাঠের শ্মশান। তো ওরা সেই মতো ওরা যেভাবে যাওয়ার দরকার ওরা জিরাটেও চলে যায়, কিন্তু যখন তারা বিকেলবেলা ফেরত আসে তখন তাদের সাথে সেই ঘটনাটা ঘটে। জিরাট থেকে ওরা আসে প্রথমে রানীনগর ঘাটে। রানীনগর ঘাট থেকে যখন ওরা পায়ে হেঁটে ওই যেখান দিয়ে আসতে হয় মানে কাঠের শ্মশানের উপর দিয়ে, তো মেয়েটা যখন রানীনগরের ওই এখান দিয়ে আসছিল মানে কাঠের শ্মশানের সামনে দিয়ে, তখন ওখানে মেয়েটি খেয়াল করে যে প্রায় 3খানা লাশ ওখানে পড়ে আছে। তিনটে লাশ পড়ে রয়েছে? হ্যাঁ, হয়তো তাদেরকে দহন করার জন্য আচ্ছা, নিয়ে আসা হয়েছিল। মানে এখনো দাহ করা হয়নি তাই তো? না, তখনও হয়নি দাহ করা। তো ওই 3টি লাশের মধ্যে একটি লাশ ছিল হচ্ছিল অ্যাক্সিডেন্ট কেস, মানে আহ, যে অ্যাক্সিডেন্ট কেস মানে কোনো হয়তো গাড়িতে ধাক্কা মেরেছে বা এরকম কিছু হবে। তো সেইখানে হট করে উপরে যে সাদা কাপড়টা চাপা থাকে মুখের উপরে, তো সেই কাপড়টা হট করে উঠে যায় এবং মেয়েটি তার ওই যে ওখানে যে লাশটা ছিল ওটা ছিল একটি লোকের লাশ। তো সেটা দেখে এবং মেয়েটি চিৎকার করে ওঠে ভয়। তো বাড়ির লোকজন অতটা কিছু না মনে করে বলে ও কিছু না, তুই চল আমাদের সাথে। তো সেই মতো মেয়েটিকে নিয়ে বাড়িতেও চলে আসে। তো সেই রাতে মেয়েটির ধুম জ্বর আসে। মানে ভয় পেয়েছে মেয়েটা? ভয় পেয়ে, অবশ্যই ভয় পেয়ে ধুম জ্বর আসে। তো বাড়ির লোকেরা ভাবে হয়তো নর্মাল কোনো কিছু, অতটা গায়ে করে না, গায়ে নেয় না জিনিসটা। সেই রাতেই রাত্রিবেলা মেয়েটার স্বপ্ন আসে। তো মেয়েটা মাঝে মাঝে এরকম 2-3 রাত ঘুমানোর সময় রাত্রিবেলা চিল্লিয়ে ওঠে, অনেক সময় ঘুম থেকে উঠে বসে থাকে, আবার অনেক সময় জানলার দিকে একভাবে তাকিয়েও থাকে। আনমনাও হয়ে যায় মাঝে মাঝে, কাজ করছে হয়তো বাড়িতে কোনো কাজ করছে, যেমন বাড়িতে যেমন ধরনের কাজ, সবজি কাটার সময় কাটতে কাটতে আনমনা হয়ে গেল, অন্য কিছু একটা ধর ভাবছে, এরকম হচ্ছে। আচ্ছা। তো এইরকমই একদিন রাত্রিবেলা মেয়েটি বাথরুমে যায় এবং মেয়েটি মাথা ঘুরে পড়ে যায়। তো আমাদের পুরোনো দিনের বাথরুমে, এখন যেমন নতুন বাথরুমে বালতি ঠালতিতে জল রাখা হয়, কিন্তু আগেকার বাথরুমে হতো কি ওই বাথরুমের কোনায় এক ধরনের মানে জল রাখার জন্য ইট দিয়ে নির্মিত এক ধরনের ইয়ে টাইপের থাকতো, মানে কুয়ো টাইপের জিনিস থাকতো। মানে বুঝতে পেরেছি, মানে ইট দিয়ে ওই গেথে একটা মানে ছোট মতো একটা জায়গা করা হতো যার মধ্যে জল থাকতো। বুঝতে পেরেছি। ঠিক। তো ওখানে উল্টো হয়ে মানে পিছনের দিকে মুখ হয়ে পড়ে যায় মেয়েটি। মানে উল্টো দিকে মুখ হয়ে বলতে মানে ওর কি মানে মাথায় চোট লেগেছে? মাথার পিছনে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথার পিছনের দিকে লাগে। তো মেয়েটি স্বাভাবিকভাবে মাথায় মানে ব্লাড ক্লট হয়। তো বাড়ি থেকে অতটা ভাবে কিছু না মনে করে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারা স্ক্যান করে দেখে যে মেয়েটির মাথায় ব্লাড ক্লট হয়েছে এবং অপারেশনের মাধ্যমে মেয়েটি সুস্থ হয়ে যায়। আচ্ছা, মানে তোমার সুস্থ হয়ে গেছিল? সুস্থ হয়ে গেছিল।
তো তাই তখন সে মতো অবস্থায় তাই সেই মেয়েটিকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। তো 2-3 দিন এরকম ভালো থাকে। তারপরে সেম যে তাই অবস্থা। রাত্রিবেলা ঘুম থেকে উঠে যায়, উঠে বসে থাকে, স্বপ্ন দেখে, চিল্লিয়ে ওঠে। তো তখনো পর্যন্ত তার মাথায় যে অপারেশনের সেলাই ছিল, সেই সেলাইটি তখনো পর্যন্ত শুকায়নি। তো আচ্ছা। মানে তো সেই রকমই আগের দিনের মতোই বাথরুমে যায় রাত্রিবেলা, একা একাই গেছিল। তো বাথরুমে যায় এবং ঠিক একইভাবে সে মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং আবার মাথার পড়ে যায়? পিছনে, হ্যাঁ, আবার পড়ে যায় সে এবং মাথার পিছনে সে- আবার সেম জায়গায় ব্যথা লাগে। মাথার পেছন মানে ওই যেইভাবে পড়েছিল ঠিক সেইভাবে আবার পড়েছে? হ্যাঁ, সেইভাবেই পড়েছে আবার, ওই একই জায়গায় ব্যথা লেগেছে আবার? একই জায়গায় ব্যথা লেগেছে। তো সেই রাতেই তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং চাকদা হসপিটাল থেকে একটি ভালো নার্সিং হোমেও তাকে ভর্তি করা হয়। কিন্তু সেইবার আর মেয়েটি উম, ঠিক হয় না, মানে শরীর আর মানে আগের মতো আর সেরকম ভাবে ঠিক হয় না। তো মেয়েটি কোমায় চলে যায়। ঠিক আছে, কোমায় চলে যাওয়ার পর তো মেয়েটির বাবা মা তখন হাল ছেড়ে দেয় যে এবার আর কি করা যাবে, তো মেয়েটিকে এবার বাড়িতেই নিয়ে আসতে হবে। তো তাকে বাড়িতে নিয়ে আসা হয়, সেবা শুশ্রূষা করা হচ্ছে ঠিকই, কিন্তু এরকম বেডসোর মানে একটি মেয়ে যদি প্যারালাইসিস হয়ে যায়, হয়তো যত্নের অভাবে তার বেডসোর দেখা দেয়। হুম। তো স্বাভাবিকভাবে কেউ, সারাক্ষণ খাটে শুয়ে রয়েছে তো তাই পিঠে বেড সরে গেছে। হ্যাঁ, বেডসোর হতেই পারে। হুম। তো তুই কি দেখেছিস কখনো কোনো মেয়ে প্যারালাইসিস অবস্থায় উঠে বসে থাকতে, না। বা ধর সে জানলার দিকে একভাবে তাকিয়ে থাকতে? আচ্ছা। হয়তো দেখিসনি হুম। বা এরকম হয়েছে। তো তখন তার সেই মেয়েটির বাবা মা বুঝতে পারে যে মেয়েটার মধ্যে কোনো অপদেবতা হয়তো বাস করেছে বা কোনো কিছুতে ভর করেছে। তো তখন তারা সিদ্ধান্ত নেয় যে মেয়েটিকে নিয়ে কোনো ওঝার কাছে গিয়ে ঝাড়াবে বা দেখবে কিছু হয়েছে নাকি। আচ্ছা। তো সে মতো অবস্থায় বিকেল বেলা এখানকার একটা মুসলিম ওঝা আছে, পীর বাবা বলে সবাই ওনাকে, তো তার কাছে নিয়ে যায় বিকেল বেলা। তো সেখানে নিয়ে গিয়ে তো তখনই মেয়েটিকে দেখেই পীর বাবাকে কিছু না বলার আগেই তখন বলে যে তুমি এর মধ্যে কেন এসেছো, তুমি কি চাও। তো মেয়েটা তখন অন্য একটা মানে ভরে হোক বা যেভাবে হোক অন্য একটা স্বরে কথা বলে যে আমি এসছি, আমার অনেক কিছু কাজ বাকি আছে, সেই কাজটা আমাকে সম্পূর্ণ করতে হবে, আমাকে এখানে থাকতে দে, আমি না হলে এই মেয়েটিকে মারতে বাধ্য হব, এরকম ভাবে তাকে বলে। তো পীর বাবা তখন বলে যে না, তুই একে ছেড়ে দে, কারণ এ তো আর বেশি দিন বাঁচবে না, তুই বুঝতেই পারছিস। তো তখন মেয়েটি অন্য গলায় বলে যে না, আমি এই বডি কখনো ছাড়তে পারবো না, আমাকে আমার কাজ সম্পূর্ণ করতে দে, আমায় এমনি চলে যাব। তো তখন পীর বাবা তাকে সেই দিন ঝাড়ে এবং একটি জল পড়া দেয়, তো এবং একটি তাবিজও দেয়। তো সেই মতো অবস্থায় সেই মেয়েটি তাবিজও সেই মেয়েটির বাবা মা তাকে তাবিজটা ধারণ করে এবং সকাল এবং বিকেল বেলা 3 দিন করে সেই জল তাকে খাইয়ে দিত। তো যেদিন এই 3 দিন তার মধ্যে রাত্রিবেলা কোনো কিছু হয়নি, সে যে ওরকম ভাবে উঠে বসতো বা জানলার দিকে একভাবে তাকিয়ে থাকতো, কোনোটি হয়নি, কিচ্ছু হয়নি? না, কিচ্ছু হয়নি। তারপরে ঠিক 3 দিন হয়ে যাওয়ার পরে, তো 3 দিন কেটে যাওয়ার পর একদিন মেয়েটির মা যখন দুপুরবেলা বাড়িতে ঠাকুরকে পুজো দিচ্ছিল, তখন মেয়েটি খাট থেকে হট করে নেমে যায় এবং সে দাঁড়িয়ে পড়ে।
স্বাভাবিকভাবে এটা তো একটা আশ্চর্যের জিনিস যে একটি মেয়ে যে প্যারালাইসিস অবস্থায় খাটে প্রায় 1 মাস যাবৎ শুয়ে রয়েছে, সে কিভাবে দাঁড়িয়ে পড়তে পারে? হুম নিশ্চয়ই না। হুম হুম তো মেয়েটি দাঁড়িয়ে পড়ে এবং মেয়েটি খাটের যে উঁচু মতো একটা ঘাড়ি, ওটাকে বলে, আমি যতদূর জানি ওটাকে ঘাড়ি বলে, হুম। ঘাড়িতে মাথা ঠুকছে এবং বলছে যে আমাকে নিয়ে চল এর বাড়িতে। একটি লোকের নাম বলছে এবং বলছে আমাকে নিয়ে চল এর বাড়িতে, যেভাবে হোক আমাকে নিয়ে চল। তখন বাড়ির আশেপাশে সবাই সেখানে যায় এবং সবাই সম্পূর্ণ তার চোখের সামনে এইরকম সেম জিনিস হুম। দেখে যে মেয়েটি খাটের মধ্যে মাথা ঠুকছে এবং মাথা ফেটেও গেছে, রক্ত বেরোচ্ছে, তাও সে থামছে না। মেয়েটির মা তাকে টেনে ধরে সরিয়ে নিয়ে আসছে, কিন্তু সে আবার সেম ওইখানে আগে সেই জায়গায় গিয়ে মাথা ঠুকছে। তখন আমরা সবাই মিলে তাদের বাড়িতে যাই। তো সেখানে গিয়ে দেখি যে মেয়েটি দাঁড়িয়ে তার মাথা ঠুকছে। মেয়েটির মা যতবার মেয়েটিকে সরিয়ে নিয়ে আসছে, কিন্তু মেয়েটি সেই বারবার গিয়ে খাটের ওখানে গিয়ে মাথা ঠুকছে এবং মেয়েটি অন্য গলায় একটা স্বরে কথা বলছে যে আমাকে নিয়ে চল এই লোকের বাড়িতে, নিয়ে চল, আমি যেতে চাই তার কাছে। তখন তো সে মতো অবস্থায় সেদিনকে আবার পীর বাবাকে ডাকা হয় এবং তখন মেয়েটিকে দেখে পীর বাবা বলে যে মেয়েটি আর বাঁচবে না। আচ্ছা। তো আবার পীর বাবা তাকে জলের ঝাপট দেয় এবং বলে তুই এই শরীর ছেড়ে দে, তুই অন্য শরীরে গিয়ে ইয়ে কর, মানে আবার অন্য শরীরে যা। তো সেই ভিতর থেকে যে আলাদা ভয় স্বরে যে লোকটা কথা বলছে না আমি যেতে পারবো না এখান থেকে, আমাকে নিয়ে চল, আমি তাহলেই এই শরীর ছেড়ে আমি চলে যাব, আমার আত্মার এখনো তৃপ্তি হয়নি। ঠিক আছে। তখন পীর বাবা মেয়েটির মাকে বলে এবং মেয়েটির দাদাকে বলে যে মেয়েটিকে শক্ত করে ধরে, আমি ওর কপালে একটি সিঁদুরে টিপ পরিয়ে দেব। তো সে মতো অবস্থায় মেয়েটির দাদা এবং মেয়েটির মা তাকে শক্ত করে ধরে এবং তার মাথায় একটি টিপ পরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে শরীর একদম শান্ত হয়ে যায় এবং তাকে সেই মতো অবস্থায় আবার খাটে শুয়ে দেওয়া হয়। তো সেদিন রাত্রিবেলা যে বলেছিলাম না এর আগে যে স্বপ্নের মধ্যে উঠে বসে এবং জানলার দিকে একভাবে তাকিয়ে থাকে, সেদিন রাত্রিবেলা আর সেটি করেনি সেই মেয়েটি। একদম ঠিকঠাক হয়ে গেছে? হ্যাঁ, একদম ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা। কিন্তু দুঃখের বিষয় এই যে দিদিটি 3 দিন পরে মারা যায়। আচ্ছা। এবং মেয়েটির বাবা মা খুবই কষ্ট পেয়েছিল এই দেখে। তো এর আসল সত্যতা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না, কিন্তু আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে পুরোপুরি। আমি নিজে দেখেই অবাক যে একটি প্যারালাইসিস ব্যক্তি কিভাবে উঠে দাঁড়াতে পারে। তো তুই বল ভাই, যেটা কি সম্ভব কখনো? না, একটা প্যারালাইজ কোনো মানুষের পক্ষে এইভাবে দেয়ালে মাথা ঠোকা, কখনো কখনো বিছানা থেকে উঠে পড়া, এটা কখনোই সম্ভব নয়। এরকম ঘটনা প্রথমবারই শুনলাম যে একটা প্যারালাইজ মানুষের মধ্যে এরকম জিনিস হচ্ছে। তো পরে কি কোনো কিছু জানা গেছিল যে আত্মাটা কার ছিল বা কিসের জন্য, মানে কোন কাজটা করবার জন্য সে? না, এরকম কোনো কিছু আর জানা যায়নি। তবে যে লোকটির নাম বলেছিল একবার মেয়েটির মুখ থেকে শোনা গেছিল, সেই লোকটির সম্পর্কে আর কিছু জানা যায়নি। আচ্ছা, এটাই হচ্ছিল আজকের আমার ঘটনা। আচ্ছা। তো আমার কাছে আরো ঘটনা আছে, আমি পরে আবার বলবো। ঠিক আছে, তখন আরো একটা কল রেকর্ডিং এপিসোডে নয় আবার তুই আমাদের সঙ্গে থাকবি। আমাদের অজানা সত্যের ফ্যামিলিতে যতজন অডিয়েন্স আছে প্রত্যেকজনকে ঘটনাটা নতুন করে শোনাবি। আজকের ঘটনাটা আশা করছি সবার ভালো লাগবে।
আর আরো যেগুলো ঘটনা আছে আমাকে একবার শোনাস, যদি আমার পছন্দ হয় আমি আবার তোকে কলে নেব আর অডিয়েন্সদের কাছে ঘটনাটা শোনাবো। তো ঠিক আছে। ঘটনা শেষ তাহলে আজকের। হ্যাঁ, ঠিক তো আছে। থ্যাংক ইউ সো মাচ সৌমদীপ, ঘটনাটা আমাকে শোনানোর জন্য এবং আমার অজানা সত্য চ্যানেলের অডিয়েন্সদেরকে পুরো ঘটনাটা খুলে বলবার জন্য। আশা করছি ঘটনাটা সবার পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ। তো আবার একদিন দেখা হবে আমাদের, এবং আরো কিছু ঘটনা নয় শুনবো আমরা, এবং আরো ঘটনা আমরা আমাদের অডিয়েন্সদেরকে উপহার দেবো। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে। হুম। তো এটাই ছিল ঘটনা। আশা করছি আজকের এপিসোড আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দেবেন। যদি আপনার এরকমই আরও ঘোষলি কল রেকর্ডিং চান তাহলে আমি ঘোষলি কল রেকর্ডিংয়ের একটি সিরিজ তৈরি করব। তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার 151তম এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।